হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। ভগবান মহাবীর কোন স্থানে জন্মগ্রহণ করেন? ভগবান মহাবীর কোন স্থানে জন্মগ্রহণ করেন? অপশন বলছে উত্তরপ্রদেশ, নাকি বিহার, নাকি রাজস্থান, নাকি মধ্যপ্রদেশ। কি হবে? বিহার। বিহার। বিহার অর্থাৎ উত্তর বিহার, যেটাকে আগে বলা হতো যে ষোড়শ মহাজন পদে ব্রিজি, সেই ব্রিজি অর্থাৎ উত্তর বিহারের রাজধানী ছিল তখন বৈশালী। ওই বৈশালীতে কিন্তু জন্মগ্রহণ করে 540 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, মারা গিয়েছিল কত? খ্রিস্টপূর্ব 468-তে কিন্তু মারা গিয়েছিল। কোথায় না? বিহারেরই পাবানগরে। পাবানগরে কিন্তু মারা গিয়েছিল। তো 468 খ্রিস্টাব্দে মহাবীর। আচ্ছা, কত বছর বয়সে মারা গিয়েছিল? 72 বছর বয়সে মারা গিয়েছিল। এছাড়াও মহাবীর সম্পর্কে আরো আমরা কিছু কিওয়ার্ডস জেনে নিই। আচ্ছা, মহাবীরের বাবার নাম ছিল সিদ্ধার্থ, আর মায়ের নাম ছিল ত্রিশলা দেবী। আর পিতৃদত্ত নাম অর্থাৎ বাবার দেওয়া নাম ছিল বর্ধমান। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মহাবীরের পূর্ব নাম বা বাল্য নাম কি ছিল? বর্ধমান। আচ্ছা, মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা। মাথায় রাখতে হবে মহাবীরের স্ত্রীর নাম যশোদা। আর গৌতম বুদ্ধর সাথে কিন্তু যুক্ত যশোধরা। আমরা কোনো একটা প্র্যাকটিস সেটের প্রশ্নে গৌতম বুদ্ধকেও নিয়ে এভাবে আলোচনা করে নেবো। তাহলে মহাবীরের স্ত্রীর নাম যশোদা, আর মহাবীরের কন্যার নাম হচ্ছে বা মেয়ের নাম ছিল অনজ্জা বা প্রিয়দর্শনা। হলো? আচ্ছা, এই মহাবীরের প্রথম শিষ্য ছিল জৈমিনী বা জৈমিলি বা জামিলি। জামিলি বা জৈমিলি ছিল কিন্তু মহাবীরের প্রথম শিষ্য। আচ্ছা, মহাবীরের আগের নাম কিন্তু মহাবীর ছিল না, ছিল বর্ধমান। সে 30 বছর বয়সে সে কৈবল্য লাভের উদ্দেশ্যে সে গৃহত্যাগ হয় বা ঘর ছাড়া হয়, এবং 42 বছর বয়সে কিন্তু সে কৈবল্য লাভ করেন বা তোর জিন বা জিতেন্দ্রীয় লাভ করেন। ঠিক আছে? এই যে তার তপস্যা লাভের পর তাকে 3টে নামে কিন্তু ডাকা হয়। এক হচ্ছে মহাবীর অর্থাৎ মহান বীর বা শ্রেষ্ঠ বীর। আর একটা কি? জিতেন্দ্রীয় অর্থাৎ যে ব্যক্তি ষড়রিপুকে জয় করেছে তাকেই বলা হয় জিতেন্দ্রীয়। অর্থাৎ এই বর্ধমান বা মহাবীর ওই কৈবল্য লাভ করার পর কিন্তু এই জিতেন্দ্রীয় উপাধিটা নিয়েছিল। আর কি না? নিগ্রন্থ। নিগ্রন্থ কি না? যে সংসার জীবন থেকে কিন্তু মুক্তি পেয়েছে তাকে বলা হয় নিগ্রন্থ। তাহলে তপস্যা লাভের পর মহাবীরকে মহাবীর, নিগ্রন্থ এবং জিতেন্দ্রীয় এই 3টে নামে ডাকা হয়। আচ্ছা, যদি বলা হয় মহাবীর কোন নদীর তীরে তপস্যা করেছিল? রিজু পালিকা নদীর তীরে। মহাবীর রিজু পালিকা নদীর তীরে এবং জাম্বিকা গ্রাম, গ্রামটার নাম জাম্বিকা বা জম্বিকা, এই গ্রামেতে। আচ্ছা, কোন গাছের নিচে? শাল গাছের নিচে কিন্তু সে তপস্যা করেছিল। আচ্ছা, আর একটু জেনে নি তীর্থাঙ্কর। জৈন ধর্মের সাথে যুক্ত একটি শব্দ হচ্ছে তীর্থাঙ্কর, অর্থাৎ যে ব্যক্তি মুক্তির পথ বলে দিতে পারেন তাদের কি বলা হয়? তীর্থাঙ্কর। সেরকম মহাবীর কিন্তু জৈন ধর্মের 24তম তীর্থাঙ্কর ছিল। 23তম তীর্থাঙ্কর ছিল পার্শ্বনাথ, আর প্রথম পার্শ্বনাথকে তোর তীর্থাঙ্কর ছিল ঋষভনাথ। এই যে 24তম তীর্থাঙ্কর তোর মহাবীর, তার প্রতীক কিন্তু ছিল সিংহ। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। কোন রক্তনালী ফুসফুস থেকে হৃৎপিণ্ডে বিশুদ্ধ রক্ত বহন করে? মানে কোন রক্তনালী বা রক্তবাহটা ফুসফুস থেকে বিশুদ্ধ রক্তটা তোর হৃৎপিণ্ডে নিয়ে আসে? অপশন বলছে ঊর্ধ্বনিম্ন মহাশিরা, নাকি মহাধমনী, নাকি ফুসফুসীয় শিরা, নাকি ফুসফুসীয় ধমনী। কি হবে? ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা। এই প্রশ্নটা এজন্যই গুরুত্বপূর্ণ, বিশুদ্ধ রক্ত কিন্তু সর্বদা বহন করে ধমনী, আর দূষিত রক্ত অর্থাৎ CO2 যুক্ত রক্ত কিন্তু বহন করে শিরা। কিন্তু একমাত্র এক্সেপশন যে ফুসফুসীয় ওয়ার্ডগুলো যদি লেখা থাকে ঠিক তার উল্টো সম্পর্ক হয়ে যায়। তাহলে সমস্ত শিরায় দূষিত বা CO2 যুক্ত রক্ত পরিবহন করে, আর সমস্ত ধমনী কি বিশুদ্ধ বা অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু পরিবহন করে।
কিন্তু ফুসফুসীয় শিরা যখন বলবে তখন সে কিন্তু বিশুদ্ধ রক্ত পরিবহন করবে। আর ফুসফুসীয় যদি বলা হয় ধমনী বলা হয় তখন কিন্তু সে দূষিত বা CO2 যুক্ত রক্ত পরিবহন করবে। আচ্ছা, আমরা একটু শর্টে হৃৎপিণ্ডের যে রক্ত সঞ্চালনটা হয় সেটা একটু আলোচনা করে নিই। যখন হৃৎপিণ্ডটা সংকুচিত অবস্থায় আছে, শিথিল অবস্থায় রয়েছে, তখন সারা দেহ থেকে কিন্তু দূষিত রক্ত অর্থাৎ CO2 যুক্ত রক্ত কোথায় আসবে? ডান অলিন্দে আসবে। ডান অলিন্দে আসলো কার মাধ্যমে? না ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা। দেখ শিরা আছে বলে কিন্তু দূষিত রক্ত বা CO2 যুক্ত রক্তটা কোথায় আসলো? ডান অলিন্দে। এবার ডান অলিন্দ আর তার নিচে রয়েছে ডান নিলয়, এই দুটির মাঝে কিন্তু রয়েছে ট্রাইকাসপিড ভাল্ভ বা ত্রিপত্ত কোপাটিকা। যখন ডান অলিন্দে রক্তটা এসে স্টোর হচ্ছে তার কিছু সময় পর কি হবে না ওই ত্রিপত্ত কোপাটিকাটা খুলে যাবে, রক্তটা তার নিচে প্রকোষ্ঠ অর্থাৎ কি না ডান নিলয় রক্তটা চলে আসবে। এবং ডান নিলয় থেকে তখন রক্তটা তখন কিন্তু দূষিত প্রকৃতির রয়েছে। এবার রক্তটা যাবে কোথায়? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কি ফুসফুসের ওই দিকে যাবে। ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কি তাহলে ফুসফুসের এদিকে গেল, দিয়ে ফুসফুস থেকে গ্যাসীয় আদান প্রদানের মাধ্যমে ওই CO2টা ফুসফুসে রিলিজ করবে, আর ফুসফুসের অ্যালভিওলাই থেকে কি অক্সিজেনটা কালেক্ট করবে, গ্যাসীয় বিনিময় হবে, দিয়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে দেখ ফুসফুসের শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্তটা আসছে কোথায়? বাম অলিন্দে আসছে। তাহলে বাম অলিন্দে আসলো কার মাধ্যমে? ফুসফুসীয় শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত। তারপর এই বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে রয়েছে দ্বিপত্ত কোপাটিকা বা বাইকাসপিড ভাল্ভ বা মিট্রাল ভাল্ভ। যদি পরীক্ষায় প্রশ্ন আছে মিট্রাল ভাল্ভ কার মধ্যে রয়েছে? না বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যে। বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যে রয়েছে কিন্তু দ্বিপত্ত কোপাটিকা বা বাইকাসপিড ভাল্ভ। এবং এই যে তো বাম অলিন্দে আসলো, বাম অলিন্দের পরে মিট্রাল ভাল্ভ বা দ্বিপত্ত কোপাটিকা খুলে গিয়ে রক্ত কোথায় আসবে? বাম নিলয় আসবে। বাম নিলয় থেকে কিন্তু আবার সারা শরীরে রক্ত ছড়িয়ে যাবে। আবার রক্তটা যখনই কোলাকোষের মধ্যে শ্বসন মহাশয় হবে CO2 পরিণত হয়ে যাবে, দূষিত রক্ত হয়ে যাবে, আবার ঊর্ধ্ব নিম্ন মহাশয় দিয়ে আবার তো ডান অলিন্দে আসবে, ডান নিলয়ে আসবে, ফুসফুসীয় শিরা দ্বারা রক্ত ফুসফুসের দিকে যাবে, ফুসফুসীয় ধমনী দিয়ে রক্তটা আসবে, ফুসফুসীয় ধমনী দিয়ে যাবে, ফুসফুসীয় শিরা দিয়ে রক্ত এসে আবার বাম অলিন্দে ঢুকবে, বাম অলিন্দ থেকে বাম নিলয় আবার সাইড দিয়ে ছড়িয়ে যাবে। এভাবেই কিন্তু ব্লাড সার্কুলেশন হয়ে থাকে। দেখ সর্বশেষ কক্ষে বাম নিলয় থেকে পুরো রক্তটা সারা দিয়ে ছড়িয়ে যাচ্ছে বলে মানব দেহের হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠের মধ্যে এই বাম নিলয়ের মধ্যে সবচেয়ে প্রকোষ্ঠের চাপ বেশি, ব্লাড প্রেশার সবথেকে বা রক্তের চাপ কিন্তু বাম নিলয়ে বেশি হয়, এবং বাম নিলয়টাই কিন্তু সবথেকে বড় প্রকোষ্ঠ এই তিনটে বাকি যে তিনটে রয়েছে তার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ইলোরা গুহায় কতকগুলি বৌদ্ধ গুহা রয়েছে? ইলোরা মানে কি না মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ইলোরা এবং অজন্তা গুহাগুলি রয়েছে। আচ্ছা, কোনো মাত্র একটি মাত্র গুহা কিন্তু নয়, ইলোরা গুহাতে যতগুলি গুহা রয়েছে এক্ষুনি বলছি সব, তার মধ্যে কতগুলি বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত গুহা রয়েছে? অপশন বলছে 14টি, নাকি 29টি, নাকি 17টি, নাকি 12টি? কি হবে? 12টি। ইলোরাতে মোট 34টি গুহা রয়েছে, যার মধ্যে 17টি গুহা কিন্তু সরাসরি হিন্দু ধর্মের সাথে সম্পর্কিত, আর 12টি গুহা রয়েছে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত, আর 5টি রয়েছে জৈন ধর্মের সাথে সম্পর্কিত। তাহলে পরীক্ষায় বৌদ্ধ ধর্ম ধরে এসছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ইলোরা যে গুহার মধ্যে যে গুহাগুলি রয়েছে তার মধ্যে হিন্দুদের গুহার সংখ্যা কতগুলি? 17টি। তাহলে 34টা গুহার মধ্যে তোর 17টা হিন্দু ধর্মের সাথে যুক্ত, 12টা বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত, আর 5টা কিন্তু জৈন ধর্মের সাথে যুক্ত। আচ্ছা, ইলোরা হলো। আচ্ছা, অজন্তাটাও জেনে নি। অজন্তাতে ওভারঅল 29টি গুহা রয়েছে, প্রায় সবগুলোই কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। আচ্ছা, এই যে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত অজন্তার যে দেওয়ালগুলোতে কিসের ছবি আঁকা আছে? না জাতক কাহিনী নিয়ে কিন্তু বিভিন্ন বিষয় লেখা রয়েছে। জাতক কাহিনী কি না গৌতম বুদ্ধের জন্মের আগের কাহিনীকে বলা হয় জাতক কাহিনী, আর গৌতম বুদ্ধের জন্মের পরের কাহিনীকে বলা হয় মাতক কাহিনী বা মার্তক কাহিনী। তাহলে ওই গৌতম বুদ্ধের জন্মের আগের অর্থাৎ জাতক কাহিনী কিন্তু ওই গুহার যে দেওয়ালগুলোতে রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে বা আঁকা রয়েছে। আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অজন্তার যে গুহাগুলি
কোন স্টাইলে যে আঁকা পেন্টিং আর্টে রয়েছে, কোন স্টাইলে? ফ্রেস্কো স্টাইল। তাহলে আমরা অজান্তার যে গুহাতে যে যাই আমরা দেখতে পাবো ফ্রেস্কো স্টাইলে কিন্তু এগুলো অলঙ্কৃত হয়েছে। আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন রঙের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায়, রেড, অর্থাৎ লাল রঙের কিন্তু সব থেকে বেশি আমরা এই অজান্তার গুহা চিত্রগুলো দেখতে পাবো। আচ্ছা, অজান্তা এবং ইলোরা এই যে গুহাগুলি রয়েছে এগুলো কোন স্টেটে রয়েছে? মহারাষ্ট্র স্টেটে। আর কোন নগরে রয়েছে বা কোন স্থানে রয়েছে? না ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ইলোরা এবং অজান্তা গুহাগুলি রয়েছে। আচ্ছা, বর্তমানে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সম্ভাজি নগর। তাহলে বর্তমানে কিন্তু ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সম্ভাজি নগর। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পিএইচ স্কেলের পরিসর কত? অর্থাৎ আমরা যে পিএইচ স্কেল দেখি সেই পিএইচ স্কেলের পরিসর কত, অর্থাৎ কত থেকে কত পর্যন্ত দাগ কাটা থাকে? অপশন বলছে 0 থেকে 14, নাকি 0 থেকে 10, নাকি 1 থেকে 7, নাকি 0 থেকে 15। কি হবে? 0 থেকে 14। 0 থেকে 14 পর্যন্ত কিন্তু এই পিএইচ স্কেলে দাগ কাটা থাকে। আচ্ছা, পিএইচ এর ফুল ফর্ম হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পোটেনশিয়াল অফ হাইড্রোজেন হচ্ছে পিএইচ স্কেলের ফুল ফর্ম। আচ্ছা, এই পিএইচ স্কেলটা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী সোরেনসেন আবিষ্কার করেছিল, 1909 সালে আবিষ্কার করেছিল। আচ্ছা, এই পিএইচ স্কেলের দরকারটা কি? না কোনো একটি দ্রবণ বা কোনো একটি পদার্থ কতটা অম্ল আর কতটা ক্ষার সেগুলো নির্দেশ করার জন্য কিন্তু এই পিএইচ স্কেলটা ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো একটি দ্রবণ বা কোনো একটি তরল যে অম্ল না ক্ষার এগুলো কিন্তু জানার জন্য পিএইচ স্কেল ইউজ করা হয়। এই যে 14টা দাগ কাটা হয় তার মধ্যে মাঝে থাকে 7। 7-এ যদি কোনো পদার্থের পিএইচ এর মান 7 হয় তাহলে সেটাকে বলা হবে প্রশমিত বা প্রশম। তাহলে পিএইচ স্কেলের যদি কোনো পদার্থের নির্দেশ মানটা পিএইচ এর মান নির্দেশ করে 7 তাহলে সেটা কি? প্রশমিত বা প্রশম হবে। 7-এর থেকে যত পিএইচ এর মান কমবে সেই পদার্থটা তত ক্ষারীয় প্রকৃতির হবে আর অম্ল প্রকৃতির হবে। 7-এর থেকে যত কমবে অম্ল হবে আর 7-এর থেকে যত বাড়বে তত কিন্তু ক্ষারীয় প্রকৃতির হবে। আচ্ছা, রক্তের পিএইচ কত? 7.4। মানে কি 7-এর থেকে বেশি, তার মানে এবং খুব একটা বেশি হচ্ছে না, তাই রক্ত কিন্তু মৃদু ক্ষারীয় প্রকৃতির হলো। আচ্ছা, জল, বিশুদ্ধ জলের পিএইচ মান কত? 7। তাই বিশুদ্ধ জল একটি কিন্তু প্রশমিত। আচ্ছা, যদি বলা হয় মানুষের মুখের মধ্যে পিএইচ এর মান কত কম হয়ে গেলে দাঁতের ক্ষয় শুরু হবে? 5.5। অর্থাৎ মানুষের মুখের মধ্যে পিএইচ এর মান যদি 5.5 এর কম হয়ে যায় তখন কিন্তু দাঁতের ক্ষয় হবে। বলো। আচ্ছা, আর আরেকটা ছিল অপশন বি এ 0 থেকে 10। 0 থেকে 10 পর্যন্ত দাগ কাটা থাকে রিক্টার স্কেল। রিক্টার স্কেলে 0 থেকে 10 পর্যন্ত দাগ কাটা থাকে আর 0 থেকে 14 পর্যন্ত দাগ কাটা থাকে পিএইচ স্কেলে। আর রিক্টার স্কেলটা কখন ব্যবহার করা হয়? না ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কিন্তু রিক্টার স্কেল ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, মূলমধ্যরেখার বিপরীতে কোন দ্রাঘিমা রেখা অবস্থিত? মূলমধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ানের অপোজিটে বা প্রতিপাদ স্থানে, বিপরীত কিন্তু ভূগোলের ভাষায় প্রতিপাদও বলা হয়। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে মূলমধ্যরেখার প্রতিপাদ স্থানে কোন দ্রাঘিমা রেখাটি অবস্থান করে? অপশন বলছে নিরক্ষরেখা, নাকি কর্কট ক্রান্তি রেখা, নাকি আন্তর্জাতিক তারিখ রেখা, নাকি মকর ক্রান্তি রেখা। কি হবে? আন্তর্জাতিক তারিখ রেখা। প্রথমে এলিমিনেশন করে বলে দিচ্ছি, তারপরে ব্যাখ্যাটায় আসছি। দেখ, কর্কট ক্রান্তি রেখা কি একটা অক্ষরেখা, কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়েছে আমার দ্রাঘিমা রেখা, তাহলে কর্কট ক্রান্তি রেখা হলো না। নিরক্ষরেখাও আমার সর্ববৃহৎ অক্ষরেখা, তাহলে নিরক্ষরেখাও হলো না। মূলমধ্যরেখাও একটি অক্ষরেখা, তাহলে এটাও হলো না, এটা একটা যেহেতু অক্ষরেখা। প্রশ্ন বলেছে আমার মূলমধ্যরেখা দ্রাঘিমা রেখা, তাহলে একমাত্র পড়ে থাকছে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেডলাইন। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডেডলাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা কি? না ধরা হয়, কল্পনা করা হয় পুরো সমগ্র পৃথিবী যেহেতু গোলাকার বা উপবৃত্তাকার, যাই ধরো আমি বোঝানোর স্বার্থে আমি গোলাকার বলছি, তো পৃথিবীটা গোলাকার, তার মাঝ বরাবর যে কাল্পনিক রেখাটি রয়েছে যেটি লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে গেছে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, সেই রেখাটাকে বলা হয়ে থাকে মূলমধ্যরেখা।
তাহলে মূলমধ্য রেখার ঠিক বিপরীত, ধর একটা যদি এখানে গোল একটা রয়েছে, এই সাইড রয়েছে মূলমধ্য রেখা, ঠিক তার বিপরীত প্রান্তে বা প্রতিপাদ স্থান দিকে আর একটা এরকম উত্তর থেকে দক্ষিণী রেখা রয়েছে, যেটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। হলো? আচ্ছা, এই আন্তর্জাতিক তারিখ রেখাটা বাঁকা করে টানা হয়। পরীক্ষার প্রশ্ন আসতে পারে, নিম্নলিখিত কোন দ্রাঘিমা রেখাটি উত্তর থেকে দক্ষিণে সরল রেখার মতো টানা হয় না? সমস্ত অক্ষরেখা দ্রাঘিমা রেখায় কিন্তু সরল রেখার মতো সমান করে টানা হয়, কারণ অক্ষরেখা দ্রাঘিমা রেখার সংজ্ঞাতেই বলা হয়েছে যে ভূপৃষ্ঠে সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হবে তাকে অক্ষরেখা, ভূপৃষ্ঠে সমান দ্রাঘিমাংশ বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হবে তাকে বলা হবে দ্রাঘিমা রেখা। অর্থাৎ সমান যখন কথাগুলো আসছে তার মানে ওগুলোকে যোগ করলে সবসময় সরল রেখা বা সোজা লাইন পাবো, কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখাকে কিন্তু সোজা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? না, মূলমধ্য রেখা থেকে যত আমরা পূর্ব দিকে যাব টাইম কিন্তু এগোতে থাকবে, আর মূলমধ্য রেখা থেকে যত পশ্চিম দিকে যাব টাইম কিন্তু পিছতে থাকবে। ধর মূলমধ্য রেখা বা লন্ডনের মূলমধ্য রেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, তার মানে ওই মূলমধ্য রেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে মানে কি, মূলমধ্য রেখায় স্থানীয় সময় কিন্তু 12টা। মূলমধ্য রেখায় আমরা কি জানি স্থানীয় সময় আর প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য রয়েছে। আমি শর্টে বলছি যে স্থানীয় সময়টা কি, কোনো একটি দ্রাঘিমা রেখার ওপর সূর্যরশ্মি যখন লম্বভাবে কিরণ দেবে তখন তাকে বলা হবে ওই স্থানে স্থানীয় সময়। তাহলে ধর স্থানীয় সময় মূলমধ্য রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, তার মানে দুপুর 12টা বাজছে ওখানে। আচ্ছা, আমি এই বললাম কি যত পূর্ব দিকে যাব তত কিন্তু সময় এগোবে, অর্থাৎ ওই মূলমধ্য রেখার পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর মান বা সময় অবশ্যই 12টার বেশি হবে। হলে 12টা 1, 12টা 2, 12টা 3, মানে 12টার থেকেও বেশি হয়ে যাবে। আর মূলমধ্য রেখা থেকে যত পশ্চিম দিকে আমরা যাব তত কিন্তু তার মানটা কমে যাবে। তাহলে একবারে মূলমধ্য রেখার অপোজিট প্রান্তে রয়েছে কি আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে এই দিকে বাড়তে কিন্তু 12 ঘন্টা বেড়ে গেল, আর এই দিকেও কমতে 12 ঘন্টা কমে গেল। তাহলে 12 ঘন্টা বেড়ে আছে এই সাইড, 12 ঘন্টা কমে আছে, আলটিমেটলি তাদের মধ্যে গ্যাপিং 24 ঘন্টা বা একদিনের গ্যাপ হয়ে যাচ্ছে। তাহলে কি যখন আমরা এইদিকে যেতে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যত যাব যেতে যখনই জাস্ট আন্তর্জাতিক তারিখ রেখাটা ক্রস করে যাব তখন কিন্তু একদিনের পুরো ডিফারেন্স হয়ে যাচ্ছে। অর্থাৎ এই প্রান্তে যদি তো দুপুর 12টা রবিবার হয়, ওই প্রান্তে কিন্তু তার আগের দিন অর্থাৎ শনিবার দুপুর 12টা হয়ে যাবে। হলো? তাহলে যদি ধর একটা স্থলভাগের উপর দিকে টেনে দিয়েছে, তাহলে একটা ওই স্থলভাগের মধ্যে ধর একটা বাড়ি পড়ে গেছে, তার কিচেনটা রয়ে গেছে ধর পূর্বতে আর তার বেডরুমটা রয়ে গেছে পশ্চিমে, তাহলে জাস্ট কিচেন থেকে যখনই তোর বেডরুমে যাচ্ছে একদিন কমে যাচ্ছে। তাই এই আন্তর্জাতিক তারিখ রেখাটা কোনো স্থলভাগের উপর দিয়ে টানা হয়নি, সম্পূর্ণ অংশ জলভাগের উপর দিয়ে টানা হয়েছে। তাই স্থলভাগগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখাটা দেখবি ম্যাপেতে দেখবি গ্লোবে এবার টেরা বাঁকা করে টানা আছে। এর জন্য কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখাকে কিন্তু পুরো অন্যান্য সব দ্রাঘিমা রেখার মতো এর সোজা বা সরলরেখার মতো টানা হয়। হলো? তাহলে মূলমধ্য রেখার বিপরীতে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা। মূলমধ্য রেখার মান 0 ডিগ্রি, কোনো কিন্তু দিক হয় না। আমি বলেছিলাম অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার ক্ষেত্রে দিক অবশ্যই দিতে হয়, শুধুমাত্র নিরক্ষরেখায় কোনো দিক দিতে হয় না, মূলমধ্য রেখাতেও কোনো দিক দিতে হয় না, আর হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখাতেও কোনো দিক দিতে হয় না। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? 180 ডিগ্রি দিতে হবে, কারণ কোণের একক। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় পার্লামেন্টের অংশ নয়? নিচের কোনটি ভারতীয় পার্লামেন্টের অংশ নয়? অপশন বলছে রাজ্যসভা, নাকি লোকসভা, নাকি রাষ্ট্রপতি, নাকি উপরাষ্ট্রপতি। কি হবে? উপরাষ্ট্রপতি। ভারতীয় সংবিধান অনুসারে বলা হচ্ছে যে পার্লামেন্ট 3টি পার্ট নিয়ে গঠিত। কি? এক হচ্ছে লোকসভা, এক রাজ্যসভা, আর একটা রাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের অংশ নয়। উপরাষ্ট্রপতি কি না 64 নম্বর ধারা বলে ওই যে তোর 3টে পার্টের মধ্যে একটি রয়েছে রাজ্যসভা, ওই রাজ্যসভায় সভাপতিত্ব করে। তাহলে রাজ্যসভায় সভাপতিত্ব করবে উপরাষ্ট্রপতি, কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের অংশ নয়। তাহলে পার্লামেন্ট 3টি পার্ট নিয়ে গঠিত, রাজ্যসভা, লোকসভা আর রাষ্ট্রপতি। আচ্ছা, রাজ্যসভাকে কি বলা হবে? আপার হাউস বা উচ্চ কক্ষ বলা হয়ে থাকে, আর লোকসভাকে বলা হবে কি লোয়ার হাউস বা নিম্ন কক্ষ বলা হয়।
আচ্ছা, রাজ্যসভায় সর্বোচ্চ মেম্বারের সংখ্যা বা সদস্যের সংখ্যা 250কে কিন্তু ক্রস করবে না। রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা 250কে কিন্তু ক্রস করবে না। বর্তমানে রাজ্যসভার সদস্য রয়েছে 245 জন কিন্তু বর্তমানে রাজ্যসভার সদস্য রয়েছে। আচ্ছা, আর লোকসভায় সর্বোচ্চ সদস্য 550 কে কিন্তু ক্রস করতে পারবে না লোকসভার সদস্য সংখ্যা। আচ্ছা, বর্তমানে রয়েছে 543 জন কিন্তু লোকসভার সদস্য সংখ্যা রয়েছে। আচ্ছা, রাজ্যসভার টাইম পিরিয়ড কিন্তু 6 বছর, কিন্তু প্রতি 2 বছর ছাড়া 1/3% করে কিন্তু রিটায়ারমেন্ট করে। রাজ্যসভার টাইম পিরিয়ড 6 বছর, কিন্তু প্রতি 2 বছর ছাড়া কিন্তু 1/3 অংশ করে বা 1/3 করে কিন্তু রিটায়ারমেন্ট করে। আর লোকসভার টাইম পিরিয়ড 5 বছর, তবে রাষ্ট্রপতি যদি চায় তাহলে আরো 1 বছর কিন্তু এক্সটেন্ড করতে পারে। হলো? আচ্ছা, রাজ্যসভার সদস্য হতে গেলে বয়সের সময়সীমা লাগবে 30 বছর, এজ লিমিট 30 বছর, আর লোকসভার লাগবে 25 বছর। হলো? আচ্ছা, আর এগুলো বলে দিই যে এই পার্লামেন্টের যে এই কনসেপ্টটা বা এই যে দুটো কক্ষ নিয়ে গঠিত হচ্ছে, তো 3টে পার্ট, কিন্তু কক্ষ দুটো, আপার কক্ষ লোয়ার কক্ষ। এই যে দুটো পার্ট, এটা ব্রিটেন থেকে কিন্তু এই কনসেপ্টটা অ্যাডপ্ট করে নিয়ে এসেছে। মাথায় রাখতে হবে, যদি বলা হয় পার্লামেন্টের কয়টি কক্ষ, কক্ষ বললে দুটি, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। আর যদি বলা হয় কয়টি অংশ, তখন কিন্তু ইনক্লুড হবে রাষ্ট্রপতিকে নিয়ে 3টি অংশ। হলো? তাহলে দুটি কক্ষ, যেটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। আচ্ছা, হ্যাঁ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের কথা কিন্তু তোরে ব্রিটেন থেকে অ্যাডপ্ট করা হয়েছে ভারতীয় সংবিধানে। আচ্ছা, আর রয়েছে এই যে পার্লামেন্ট কিন্তু 79 নম্বর ধারা থেকে 122 নম্বর ধারা, 79 নম্বর ধারা থেকে 122 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু এই তোর পার্লামেন্ট সম্পর্কে বলা হয়েছে, যেটা হচ্ছে পার্ট 5 এ পড়ে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025 অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? এই রিসেন্ট হয়েছে, তাই তো, মে মাস করে। কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? অপশন বলছে উত্তরাখণ্ড, নাকি হরিয়ানা, নাকি বিহার, নাকি মহারাষ্ট্র। কি হবে? বিহার রাজ্যে কিন্তু এই ফার্স্ট টাইম খেলো ইন্ডিয়া ইউথ গেম কিন্তু অনুষ্ঠিত হয়েছে। কততে? 2025 সালে। আচ্ছা, এই 2025 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমটা কততম এডিশন? সপ্তম এডিশন হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম, যেটা 2025 সালে বিহারে হয়েছে এবং সর্বপ্রথম এই বিহারেতে কিন্তু খেলো ইন্ডিয়া ইউথ গেম হোস্ট করেছে। আচ্ছা, যদি বলা হয় সর্বপ্রথম খেলো ইন্ডিয়া ইউথ গেম কত সালে হয়েছিল? 2018 সালে। 2018 সালে সর্বপ্রথম খেলো ইন্ডিয়া ইউথ গেম হয়েছিল। কোন জায়গা বা কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা কোন রাজ্য হোস্ট করেছিল? দিল্লি কিন্তু হোস্ট করেছিল, কিন্তু সর্বপ্রথম মেডেল ট্যালিতে বেশি ছিল হরিয়ানা। আচ্ছা, খেলো ইন্ডিয়া ইউথ গেম এই যে 7 বার হয়েছে, তার মধ্যে মাথায় রাখবো প্রথমবার হরিয়ানা সবথেকে মেডেল ট্যালিতে বেশি ছিল, মানে মেডেল পেয়েছিল সবথেকে বেশি হরিয়ানা রাজ্য। তারপরে দুটোতে কিন্তু মহারাষ্ট্র সবচেয়ে বেশি মেডেল ট্যালিতে ছিল বা মেডেল সংখ্যা বেশি ছিল। তারপরেটাই আবার হরিয়ানা এলো। তারপরে যে 3টে রয়েছে, পরকে পর 3টে কিন্তু মহারাষ্ট্র। এমনকি এই 2025-এও যে মেডেল সংখ্যার দিক থেকে খেলো ইন্ডিয়া ইউথ গেমে মহারাষ্ট্র ফার্স্টে আছে, একবারে পরকে পর কিন্তু হ্যাট্রিক করে দিয়েছে। হলো? আচ্ছা, এবার আসি, অপশন নিয়েছিল উত্তরাখণ্ড। আচ্ছা, উত্তরাখণ্ডে কিন্তু এবছরে 2025-এ একটা গুরুত্বপূর্ণ খেলা হোস্ট করেছে, সেটা কি? ন্যাশনাল গেমস কিন্তু উত্তরাখণ্ড হোস্ট করেছে। আচ্ছা, এটা কততম এডিশন? 38তম এডিশন। খেলো ইন্ডিয়া ইউথ গেম 7th এডিশন বা সপ্তম সংস্করণ। আর তোর এই ন্যাশনাল গেমসটা কিন্তু 38তম এডিশন। এখানে সবচেয়ে বেশি মানে পদক পেয়েছে বা মেডেল ট্যালিতে রয়েছে কি? সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড কিন্তু মেডেল ট্যালিতে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আচ্ছা, সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড কি না, ভারতে যে সমস্ত আর্ম ফোর্স রয়েছে বা সশস্ত্র বাহিনী রয়েছে, তাদের মধ্যে থেকেও যারা খেলাধুলায় এক্সপার্ট, তাদেরকে নিয়ে কিন্তু একটা দল গঠন হয়েছিল, যেটাকে বলা হচ্ছে সার্ভিসেস স্পোর্টস
তোর সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড, যেটা কিন্তু এই ন্যাশনাল গেমসে সবচেয়ে বেশি পদক পেয়েছে। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত প্রশ্ন, ইম্পর্টেন্ট, যেটি লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন বলছে মহারাষ্ট্র, নাকি উত্তরাখণ্ড, নাকি কেরল, নাকি উড়িষ্যা। কি হবে? মহারাষ্ট্রের লোনার হ্রদ। কেন গুরুত্বপূর্ণ? না এটি উল্কা পতনের ফলে কিন্তু সৃষ্টি হয়েছে। উল্কা ধসে পড়ে সেখানে একটা অবনমিত স্থানে জল জমে 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 কিন্তু এই হ্রদটা সৃষ্টি হয়েছে। তাই এটি কিন্তু একটি মহাজাগতিক প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ঘুরিয়ে দেয় যে একটি মহাজাগতিক প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপের উদাহরণ হচ্ছে কিন্তু মহারাষ্ট্রের লোনার হ্রদ। ঠিক আছে, মহারাষ্ট্রে কিন্তু রয়েছে। আচ্ছা, আর অপশন কি আছে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে বলেছিলাম তাল রিলেটেড, চন্দ্রতাল এক্সেপশন, ভীমতাল, নৈনিতাল, কুনতাল, সাততাল। এই তাল পাওয়া মানে উত্তরাখণ্ড, কিন্তু শুধু এক্সেপশন একটি চন্দ্রতাল, যেটি হিমাচল প্রদেশে রয়েছে। তাই গুরুত্বপূর্ণ সব থেকে কিন্তু চন্দ্রতাল। তাল মানে উত্তরাখণ্ড, কিন্তু চন্দ্রতালটা কি? হিমাচল প্রদেশ। আচ্ছা, আর আছে কেরল। কেরলে রয়েছে কি? ব্রহ্মানন্দ আছে, শাস্তামকোট্টা রয়েছে, অষ্টমুদি রয়েছে, এগুলো সব কিন্তু কেরলে রয়েছে। আচ্ছা, আর উড়িষ্যায় কি রয়েছে? চিল্কা রয়েছে, তাই তো? আচ্ছা, এই হ্রদ সংক্রান্ত একটু আমরা রিক্যাপ করে নিই। যদি বলা হয় ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ, কি হবে? উলার হ্রদ, যেটি জম্মু এন্ড কাশ্মীরে রয়েছে। আচ্ছা, যদি বলা হয়ে থাকে যে লার্জেস্ট অর্থাৎ ভারতের বৃহত্তম ব্যাকিস ওয়াটার লেক, ভারতের বৃহত্তম ব্যাকিস ওয়াটার লেক, ব্যাকিস ওয়াটার মানে কি? দেখ, লবণাক্ততার পরিমাণটা তুলনামূলক কম, আনসার হবে কিন্তু চিল্কা। আচ্ছা, চিল্কাটা দেখবি সমুদ্র অর্থাৎ তোর বঙ্গোপসাগর এবং উড়িষ্যা রাজ্যের ওই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলটায় রয়েছে, যার তিন প্রান্ত কিন্তু স্থলভাগ দ্বারা বেষ্টিত, এক প্রান্ত সমুদ্রের দিকে উন্মুক্ত, তাই এটাকে উপহ্রদ বা লেগুনও কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা দেখ, যেহেতু স্থলভাগের সাথে অ্যাটাচ আছে, তার মানে ওখান থেকে নদী দ্বারা যে জলগুলো আসছে সেগুলো একটু সাধু জল বা হচ্ছে মিষ্টি জল, আর সমুদ্রের তীরে আছে বলে লবণতার জল, অর্থাৎ দুটো মিশে আছে, অর্থাৎ লবণতার পরিমাণ কিন্তু তুলনামূলক কম, কিন্তু এটা লবণাক্ত। তাই যদি বলা হয় ভারতের বৃহত্তম ব্যাকিস ওয়াটার লেক, তখন কিন্তু আমরা করব উড়িষ্যার চিল্কা। এই চিল্কায় কিন্তু ফার্স্ট রামসর সাইটের তকমা পেয়েছিল, তাই তো? আচ্ছা, তাহলে কি জানলাম যে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ উলা, ভারতের বৃহত্তম ব্যাকিস হ্রদ বা উপহ্রদ যদি বলা হয় তাকে চিল্কা হয়ে যাবে কিন্তু চিল্কা। আচ্ছা, যদি বলা হয় উত্তর পূর্ব ভারতের মানে আসাম, মেঘালয়, মণিপুর এই সমস্ত জায়গাতে একটি হ্রদ রয়েছে বৃহত্তম সাধু জলের হ্রদ। উত্তর পূর্ব ভারতের সাধু জলের হ্রদ বললে মণিপুরের লোকটাক, আর যদি বলে অল ওভার ইন্ডিয়াতে যদি বলে বৃহত্তম সাধু জলের হ্রদ, তখন কিন্তু আনসার হয়ে যাবে উলার। আচ্ছা, যদি বলা হয়, আচ্ছা বৃহত্তম জানলাম কি না তোর চিল্কা। যদি বলা হয় ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত জলের হ্রদ, তখন হয়ে যাবে সম্বর, যেটা রাজস্থানে আছে না। চারি সাইডে দেখবি স্থলভাগ দ্বারা বেষ্টিত, এর জন্য ইনল্যান্ড ওয়ার্ডটা আমরা পেয়ে গেলেই সম্বর করব। যদি বাংলা টার্ম বলে তখন হচ্ছে অভ্যন্তরীণ বা অন্তর্দেশীয়, এরকম একটা টার্ম দেবে, তখন আনসার করব কি না সম্বর। আচ্ছা, যদি বলা হয় ভারতের সবচেয়ে দীর্ঘতম হ্রদ বললে ভেম্বানদ, ভারতের দীর্ঘতম হ্রদ ভেম্বানদ। ভারতের বৃহত্তম ব্যাকিস ওয়াটার লেক যদি বলা হয় চিল্কা। ভারতের যদি লার্জেস্ট তোর ইনল্যান্ড স্যালাইন ওয়াটার যদি বলা হয় তাকে সম্বর। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ বললে লোকটাক। আর যদি অল ওভার ইন্ডিয়ার মধ্যে যদি বলা হয় তাকে বৃহত্তম সাধু জলের হ্রদ উলা। আচ্ছা, যদি বলা হয় ভারতের সবচেয়ে উচ্চতম হ্রদ আগে ছোলামো ছিল, এখন গুরুডাংমার হচ্ছে সব থেকে উচ্চতম হ্রদ, যেটি সিকিমে রয়েছে। আর তুই যেটা মানস বল বলছিস সবচেয়ে ডিপেস্ট, সবচেয়ে গভীরতম হ্রদ বললে কিন্তু কি মানস বল, যেটা জম্মু এন্ড কাশ্মীরে রয়েছে। আচ্ছা, এইগুলো হলো। আচ্ছা, যদি প্রশ্ন বলে যে হ্রদের শহর বা সিটি অফ লেক কাকে বলা হয়? উদয়পুরকে বলা হয় সিটি অফ লেক। হলো। আর ছোট্ট কি পকড হ্রদ হচ্ছে কেরলে রয়েছে, যেটা সবচেয়ে স্মলেস্ট লেক ইন ইন্ডিয়া।
সবচেয়ে ছোট্ট বা ক্ষুদ্রতম হ্রদ পুকুর যেটা কেরল রাজ্যে আছে। আচ্ছা, চিত্রকূটের জলপ্রপাত, ওটা হচ্ছে জলপ্রপাত। চিত্রকূটকে বলা হয় ভারতের নায়াগ্রা, যেটা তোর ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর তীরে কিন্তু রয়েছে। অ্যাকচুয়ালি নায়াগ্রা রয়েছে কোথায়? ওই ভারত তোর পৃথিবীর যে 5টা হ্রদ অঞ্চল রয়েছে, ওই হ্রদ অঞ্চলের ওখানে কিন্তু নায়াগ্রা জলপ্রপাত রয়েছে, নায়াগ্রা নদীর ওপর। আর ওর সাথে সিমিলার রেখে ভারতের নায়াগ্রা বললে তোর চিত্রকূট, যেটা হচ্ছে ওটা জলপ্রপাত, আর প্রশ্নটা হচ্ছে হ্রদ বা লেক, ওটা হচ্ছে ওয়াটারফলস। আচ্ছা, নেক্সট প্রশ্ন, লতা মঙ্গেশকর কত সালে ভারত রত্ন পুরস্কার পান? লতা মঙ্গেশকর কত সালে ভারত রত্ন পুরস্কার পান? অপশন বলছে 1997, 1999, নাকি 2001, নাকি 2003? কি হবে? 2001 সালে কিন্তু ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড বা বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছিল লতা মঙ্গেশকর। আচ্ছা, মোট 4টে এরকম অ্যাওয়ার্ড রয়েছে, সবার উপরে রয়েছে কি ভারতরত্ন, যেটা 2001 সালে কিন্তু লতা মঙ্গেশকর পেয়েছে। কিসের জন্য? না তার গানের গলার জন্য, তাই তো, প্লেব্যাক সিঙ্গার ছিলেন একজন। আচ্ছা, তাহলে ভারতরত্ন 2001-এ পেয়েছে। তার নিচে রয়েছে কি পদ্ম বিভূষণ, পদ্ম বিভূষণ যেটা পেয়েছে 1999-এ, পদ্ম বিভূষণ যেটা 1999। আচ্ছা, পদ্মভূষণ পেয়েছে 1969, পদ্মভূষণ 1969। আচ্ছা, কিভাবে মাথায় রাখবো? দেখ, আগে সবার নিচে আছে পদ্মশ্রী, তার থেকে এক কাঠি ওপরে রয়েছে পদ্মভূষণ। তাহলে আগে সে পদ্মভূষণ পেলে তবে তো সে তার ওপরের অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য সে মনোনীত হতে পারে, তাই তো? তাহলে পদ্মভূষণ যদি বলে তখন কিন্তু 1969, যখনই বলবে পদ্ম বিভূষণ তখন কিন্তু 99 হয়ে যাবে, 1999। আর একটা রয়েছে কি দাদা সাহেব ফালকে, যেটা 1989 হলো। আচ্ছা, লতা মঙ্গেশকরকে আমরা কি কি নামে জানি? সুর কোকিলা বা মেলোডি অফ কুইন নামে ডাকি। আর একটা কি আছে না, ভয়েস অফ দা মিলেনিয়াম, ভয়েস অফ দা মিলেনিয়াম কিন্তু এই লতা মঙ্গেশকর কি বলা হয়ে থাকে। আচ্ছা, লতা মঙ্গেশকর 2022 সালে ফেব্রুয়ারি মাসে মারা গেছে, তাই লতা মঙ্গেশকর কিন্তু খুব প্রতিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, লতা মঙ্গেশকরকে নিয়ে একটা কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়, কোনো একটি রাজ্য লতা মঙ্গেশকর এবং সেই রাজ্য কালিদাস অ্যাওয়ার্ডও কিন্তু দেয়। সেটা কোন রাজ্য? মধ্যপ্রদেশ। কিন্তু এখন মধ্যপ্রদেশকে অনুকরণ করে কিন্তু মহারাষ্ট্রেও কিন্তু দিচ্ছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড সর্বপ্রথম কোন রাজ্য সরকার শুরু করেছে? মধ্যপ্রদেশ। কিন্তু এখন মধ্যপ্রদেশের পাশাপাশি মহারাষ্ট্র রাজ্য সরকারও কিন্তু দিচ্ছে। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটি তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হলো, ভুটানের দীর্ঘতম নদী কোনটি? ভুটান আমাদের একটি প্রতিবেশী দেশ, সেই ভুটানের দীর্ঘতম নদী কোনটি? অপশন বলছে তিস্তা, নাকি রাইডাক, নাকি ইরাবতী, নাকি মানস। আরো একবার অপশনগুলো বলছি, তিস্তা, নাকি রাইডাক, নাকি ইরাবতী, নাকি মানস। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনার ব্যাখ্যা তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।